এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কখনো আমার সাথে খেতে বসনি। দিস ইজ এ হিউজ ইনসাল্ট ফর মি। আজ দেখি কিভাবে অ্যাভয়েড করো। কথাটা বলে নিজের একটা পা মনির চেয়ারের পায়াতে রাখলো। মনি ভ্রু কুঁচকে মনে মনে বলল, ইউ ডিজার্ভ মাচ ইনসাল্টস। কিন্তু মুখে বলার সাহস পেল না। কে জানে এত বড় কথা শুনে কখন আবার রেগে যায়। সে উঠে অন্য পাশ দিয়ে বেরিয়ে যেতে চাইতেই হাত চেপে ধরে আবার বসিয়ে দিল ইভান। এরপর শত মুচড়ামুচড়ি করেও হাত ছাড়াতে পারল না। সুফিয়া এসে বাকি খাবারগুলো রাখতেই মনি স্থির হয়ে গেল। সুফিয়া চলে যেতেই আবার হাত মুচড়ে বলল, কি হচ্ছে এসব? হাত ছাড়ুন, উঠবো না। ইভান হাত ছেড়ে দিল। খেতে খেতে জিজ্ঞেস করলো, আজ ক্লাস আছে? মনি ছোট্ট করে জবাব দিল, হুম। নাস্তা শেষ করে ইভান রুমে যেতে যেতে বলল, রেডি হও, আমি ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসবো। মনি কপাল কুঁচকে তাকালো। এই আপুরটা কি সারাক্ষণই তার পিছু লেগে থাকবে? এতে যে তার দম বন্ধ হয়ে আসে সেটা কিভাবে বোঝাবে? মানতে না চাইলেও তো আবার চাপিয়ে দিবে কোনোভাবে। এখন কি এই লোকের কথাই তার উঠবস করতে হবে সব সময়? বিরক্তিতে তেতো হওয়া মন নিয়ে মনে উঠে পড়ল। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখলো ইভান সোফায় বসে পায়ে পা তুলে মোবাইল টিপছে। মনিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো? জলদি রেডি হও, আমার দেরি হচ্ছে। মনি যার পরও নয় বিরক্ত হয়ে বলে ফেললো, তো চলে যান না, কে বসে থাকতে বলেছে? বলে নিজে আটকে উঠে জিভ কামড়ে ধরল। মনে মনে বলতে গিয়ে আনমনে সে সশব্দে বলে ফেলেছে কথাটা। এমন বেপরোয়া কথা শুনে ইভান নিশ্চয়ই ক্ষেপে উঠবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে ইভান শুধু সাপের মতো শীতল দৃষ্টি মেলে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর গুরুগম্ভীর স্বরে বলল, 2 মিনিটের মধ্যে রেডি হবে, জাস্ট 2 মিনিটস। ইভানের কণ্ঠের শীতলতায় মনির আত্মা কেঁপে উঠল। মনি নিজের মেজাজ তিরিক্ষির থাকায় রাগ ছেড়ে ফেললেও এখনও ইভানকে প্রচুর ভয় পায়। মূলত ভয় পায় তার রক্তটা স্বভাব আর বদমেজাজকে। দ্রুতা তৈরি হয়ে তাই বের হয়ে পড়ল। ভার্সিটি গেটের সামনে মনি নেমে দাঁড়াতেই কোথা থেকে ছুটে এলো নিষাদ। মনির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই যে ডালিম গাছের মো ডাকছিলাম, তাকাচ্ছিল না কেন? মনি ইতস্তত হেসে বলল, শুনতে পাইনি। ছেলেটা ভার্সিটির প্রফেসর সাইফুল স্যারের ছেলে। পরে মনির ব্যাচেই ভর্তি হওয়ার পর থেকে সে মনির সাথে ফ্রেন্ডশিপ করতে উঠে পড়ে লেগেছে। মনি জানে না ছেলেটার উদ্দেশ্য কি, কিন্তু কখনো খারাপ লাগেনি তার ব্যবহার। কিছুটা চঞ্চল প্রকৃতির হলেও স্বভাব নিতান্তই ভদ্র, আর আচরণও অত্যন্ত শালীন। নিষাদ হেসে ঘন চুলগুলো ঠেলে পেছনে নিয়ে বলল, ইটস ওকে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু সাদা ড্রেসে প্রিটি লাগছে। সামনের ফাংশনে সাদা রঙেরই ড্রেস পরো তুমি, খুব ভালো হবে তাহলে। মনি অস্বস্তিতে পড়ে গেল। কি বলবে ভেবে পেল না। ছেলেটা মার্জিত আচরণ করলেও মনি সহজ হতে পারে না। শত হোক একটা ছেলের সাথে সে চোখ মিলিয়ে কথা বলার অবকাশ কখনো পায়নি, তাই এত সংকোচ তার। নিষাদ ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু তো বলো। মনি কিছুটা নড়ে উঠে এক পলক তাকিয়ে বলল, থ্যাঙ্কস। এমন সময় হঠাৎ তীব্র শব্দে হর্ন বেজে উঠতেই মনি চমকে উঠে প্রায় পড়ে যাচ্ছিল। পেছনে ঘুরে দেখলো ইভানের গাড়িটা এতক্ষণ দাঁড়িয়েছিল। হর্ন বাজিয়ে মাত্রই চলতে শুরু করেছে। নিষাদ তারা দিতেই দুজন একসাথে ভেতরে চলে গেল। বাসায় ফিরতে ফিরতে তার প্রায় বিকাল হয়ে গেল। আর মধ্যে সুফিয়া খালা রান্না বান্না সহ ঘর দুয়ার সব পরিষ্কার করে ফেলেছে। ক্লান্ত মনি গোসল করে না খেয়ে ঘুম দিল। গত কিছুদিন শরীর নিয়ে হেলাফেলা করাই দুর্বলতা ভর করেছে। এখনো অল্পতেই কাহিল হয়ে যায়, কেমন অবসাদ লাগে। ঘুম থেকে যখন উঠল সন্ধ্যা পেরিয়ে গেছে প্রায়। আর মোড়া ভেঙে উঠে বসে অবাক হয়ে ভাবল, এতটা সময় নির্বিঘ্নে ঘুমালো সে, একটু ব্যাঘাত ঘটল না, এত আরামের ঘুম হলো। অনেকদিন পর ঘুম হওয়ায় বেশ হালকা বোধ হলো শরীর মন দুটোই। সেই সাথে মাথা চাড়াতেই উঠল খিদেটা, কিন্তু খেতে ইচ্ছে করলো না। এই ভর সন্ধ্যায় কে খাবার খায়? তাই চুলগুলো খোপা করে চা বানানোর জন্য কিচেনে গেল। কিছুক্ষণ পরে শুনতে পেল দরজায় লক খোলার শব্দ হচ্ছে। সুফিয়া চলে যাওয়ার পর মনি লক করে শুয়েছিল, যেন এর মধ্যে ইভান আসলে তার ঘুমের সমস্যা না হয়। শব্দ পেয়ে মনি প্যানে আরেক কাপ চায়ের পানি যোগ করলো। অনেকটা সময় পর যখন ট্রেতে ধোয়া ওঠা দুটো কাপ নিয়ে ইভানের রুমে গেল, আচানক বিস্ময়ে সে হতবিহ্বল হয়ে পড়ল। ইভান এসব কি করছে? উদ্ভ্রান্তির মতো মনির কাবার্ড থেকে জামা কাপড় বের করে করে ছুঁড়ে ফেলছে মেঝেতে। মনি বিমরতা কাটিয়ে চেঁচিয়ে উঠে বলল, কি করছেন এসব? ইভান ফিরেও তাকালো না। কাপড় বের করা শেষ করে চেঁচিয়ে ডাকলো,
চাচা ভিতরে আসুন। মনি বিস্ফোরিত চোখে চেয়ে দেখলো দারোয়ান চাচা তাদের রুমের সে মেঝে থেকে কাপড়গুলো তুলে নিয়েছে, তারপর সব জড়ো করে হাতে নিয়ে চলে যাচ্ছে। মনি আতঙ্কিত চোখে তাকিয়ে থেকে বলল, আরে আমার জামা কাপড় সব কোথায় নিয়ে যাচ্ছেন? চাচা দাঁড়ান দাঁড়ান বলছি। দারোয়ান দরজা পর্যন্ত গিয়ে চাচা মেঝেতে দাঁড়িয়ে পড়তে ইভান খ্যাপাটে কণ্ঠে বলল, গেট আউট। দারোয়ান দ্রুত পায়ে তড়িঘড়ি করে বের হয়ে বাঁচল। মনি বিবশতা কাটিয়ে উঠতে পারছে না এখনো, সব মাথার উপর দিয়ে গেল। সে কাদো কাদো মুখে কোনো রকম ট্রেটা টেবিলে রেখে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এখন আবার আমার জামা কাপড় কি দোষ করলো? আপনার মতলবটা কি? কখনো আমাকে বের করে দিচ্ছেন ঘর থেকে, কখনো আমার কাপড় চোপড় বের করে দিচ্ছেন। মাথা ঠিক আছে তো, নাকি নেশায় টাল হয়ে সেন্স হারিয়ে বসেছেন? ইভান ক্ষিপ্র পায়ে মনির দিকে আসলো। অনেক কষ্টে নিজের দুর্দমনীয় রাগটা কন্ট্রোল করলো, তবু মুখের কঠোরতাটা ঠিকই প্রকাশ পাচ্ছে। সে এগিয়ে গিয়ে মনির আধ হাতের মধ্যে দাঁড়ালো, তারপর আরো খানিকটা এগিয়ে মনির পেছনের দেয়ালে হাত রেখে ওকে আটকে দাঁড়ালো। রক্তচক্ষু নিক্ষেপ করে চোয়াল শক্ত করে হিসিয়ে বলল, আর কখনো যদি ছিটে ফোটা সাদা কাপড়ও পরতে দেখি তাহলে ডিরেক্ট খুন করে সেই সাদা কাপড়েই দাফন করে দিব, বুঝেছো? মনে শুকনো ঢুক গেলে চোখ বড় বড় করে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ অনেকদিন পর ইভানের সেই পুরনো মূর্তি দেখে তার কলিজায় পানি রইল না। তার উপর ইভান হুট করে এত কাছে এসে দাঁড়িয়েছে যে তার শরীরের ঘামের পুরুষালী গন্ধটা তীব্রভাবে নাকে ঠেকছে। শরীর অবশ হয়ে যেতে চাচ্ছে মনির, চোখের পলক ফেলতেও ভুলে গেছে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে, বুক ছেড়ে গলার কাছে উঠে আসতে যাচ্ছে যেন। মনির খেয়াল হলো যতগুলো কাপড় ইভান ছুঁড়ে ফেলেছে সবগুলো ছিল সাদা রঙের। অন্যান্য রঙেরও ছিল, তবে সেগুলির মধ্যেও ছিটে ফুটা সামান্য সাদার মিশ্রণ থাকায় সেগুলো রক্ষা পায়নি। কিন্তু জামাগুলো সে করবেটা কি? মনির ভাবনার মাঝে ইভান সরে গিয়ে বারান্দায় দাঁড়ালো। মনি হুঁশ ফিরে পেয়ে কৌতূহল বশত নিজেও গিয়ে দাঁড়ালো। তারপর চোখ রাখলো যেখানে ইভান তাকিয়ে আছে। বিস্মিত ছানা বড়া চোখ দুটো মেলে দেখলো দারোয়ান কাপড়গুলো নিয়ে দলা পাকিয়ে বাসার সামনের খালি প্লটটাতে ফেলে দিয়েছে। তারপর ঘুরে একবার ইভানের বারান্দার দিকে চাইলো। ইভান পকেটে 2 হাত গুজে শক্ত দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। তারপরে দৃশ্য দেখে মনির মাথাটা চক্কর দিয়ে উঠল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। দারোয়ান চাচা দিয়াশলায় জ্বালিয়ে ওর কাপড়গুলোর উপর ছুঁড়ে ফেলতেই দাও দাও করে জ্বলে উঠল সেগুলো। মুহূর্তেই পুরে ছাই হতে লাগলো এত সাধের নতুন পুরাতন ড্রেসগুলো ওর। কিছু তো একেবারেই ইনট্যাক্ট ছিল, কিছু শাড়ি ছিল বিয়েতে উপহার পাওয়া, যেগুলোর মধ্যে একটু আধটু সাদা রং ছিল। মনিও অবিশ্বাসের দৃষ্টি নিয়ে ইভানের দিকে তাকাতেই দেখলো জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সূক্ষ্ম একটা হাসি রেখা ফুটে উঠেছে। চোখে ঝিলিক দিয়ে উঠেছে শয়তানি। কিছুক্ষণ তাকিয়ে থেকে সন্তুষ্ট হয়ে সে রুমে ফিরে গেল। রাতে ইভানের সাথে বসে খেলো না মনি। থমথমে কালো মুখে দূরে সরে রইল। ইভান ব্যাপারটা বুঝেও কিছু বলল না, সময় দিল ওকে সামলে ওঠার। খেয়ে দিয়ে ইভান নিজের রুমে বসে কিছু ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখছিল। এমন সময় বিদ্যুতের মতো রুমে এসে মনি নির্বাক গলায় বলল, চাবি দেন। ইভান মুখ তুলে জিজ্ঞেস করলো, কিসের? আমার রুমের। কি করবে রুমে গিয়ে? মনি থমথমে মুখে স্পষ্ট করে বলল, ঘুমাবো। ইভান একটু দ্বিধায় পড়ে গেল। মনি একবার চলে গেলে আবার কি বলে তাকে ফিরিয়ে আনবে? সে নির্লিপ্ত ভঙ্গিতে মনির দিক থেকে মুখ সরিয়ে ফাইলে মনোযোগ দিয়ে বলল, ওই রুমের বেড খুলে ফেলেছি। কি? মনি অবিশ্বাস্যকর চাহনি মেলে তাকিয়ে রইল। ইভান কি পাগল টাগল হয়ে গেছে নাকি? এমন অদ্ভুত কাজ কারবার করে বেড়াচ্ছে কেন? ইভান কাজে ডুবে থেকেই বলল, চাবি নিয়ে গিয়ে দেখে আসতে পারো। মনি রাগে আর কিংকর্ত বিমূঢ়তায় প্রায় কাঁপতে লাগলো। সে বিশ্বাস করতে পারছে না ইভান ওকে পরাজিত করার জন্য এতটা উঠে পড়ে লাগতে পারে। তার চোখে প্রায় পানি চলে এলো। দাঁতে দাঁত পিষে রুক্ষ মূর্তি ধারণ করে বলল, কেন করছেন এমনটা? আমার সামান্যতম সুখটা আপনার সহ্য হচ্ছিল না? একা একটা রুমে রাজত্ব জুড়ে বসেছিলাম, সেটা সইতে পারেনি তাই না? আমাকে কি আপনার অনুভূতিহীন মন্ত্র মনে হয় যে যা খুশি করে যাবেন আমার সাথে? মনির এই বাড়াবাড়ি ধরনের চিন্তাটাই ইভানের সহনশীলতার কাছে হার মানে। সে রুষ্ট চিত্তে উঠে দাঁড়িয়ে মনির অনেকটা কাছাকাছি এসে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে নিচু গলায় বলল, সবসময় এত উল্টাপাল্টা না বুঝলে হয় না। আর এতই যদি অনুভূতি থেকে থাকে তাহলে নিজে কেন আমার অনুভূতি কেন বোঝো না? এই বেলায় এত অবুঝ কেন? ইভানের তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে তাকিয়ে মনির রাগটা আকাশ ছুঁয়ে গেল। চোখে তীব্র ঘৃণা, গলায় ব্যঙ্গাত্মক স্বর ফুটিয়ে বলল, হাসালেন। আপনার আবার কিসের অনুভূতি? মদ আর মিয়ালি নেশা। মৌনি,
ইভান চোখ মুখ শক্ত করে বাজ খায় গলায় বলল, কিন্তু মনে যেন রাগে ক্ষোভে আর হতাশায় বড্ড বেপরোয়া হয়ে পড়েছে। ইভানের রেগে যাওয়া খারাপ লাগা কোনো কিছুই তাকে ছুতে পারছে না। সে তেমনই ঘৃণার দৃষ্টি বজায় রেখে বলল, চেঁচাচ্ছেন কেন? অস্বীকার করতে চাচ্ছেন যে তাশার সাথে বিছানায় যাননি কথাটা বলতে দেরি শক্ত হাতের সজোরে চড় পড়তে দেরি হলো না তার গালে। বিস্ময়ে বিমূঢ় মনি গালে হাত দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মুহূর্তেই চোখের কোণে জমে উঠল টলমলে জলের অস্তিত্ব। ইভানের কুঞ্চিত মুখের দিকে কিছুটা সময় চেয়ে থেকে চোখের পলকে ছুটে বের হয়ে গেল রুম থেকে। মনে ছিটকে চলে যেতেই ইভানের হুঁশ ফিরে এলো। কি করলো সেটা? দুই হাতে চুলগুলো খামছে পেছনের দিকে ঠেলে দিয়ে বসে পড়ল বিছানার কোণে। নিজের উপর প্রচন্ড ক্ষোভে মাথাটা দপদপ করতে লাগলো তার। কেন হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়ল? মনির মানসিক অবস্থা এখন খারাপ, তাই ও রেগে কত কিছুই বলে ফেলতে পারে। তাই বলে ইভান আবার এমন একটা কাজ করে ফেলবে? রাগে কম্পিত হয়ে ঘুষে বসালো বিছানায়, তারপর উঠে বের হয়ে গেল। গাড়ি নিয়ে চলে গেল কোথাও। ঘন্টা খানেক এলোমেলো ভাবে এদিক সেদিক গাড়ি ছোটানোর পর ইভানের মনে হলো বোকার মতো এভাবে বের হয়ে আসাটা ঠিক হয়নি। তার ক্ষমা চাওয়া উচিত ছিল, আরো একটা কাজ করা উচিত তার এখন। ভাবনাটা মাথা ছাড়া দিয়ে উঠতেই দ্রুত গাড়ি ঘোরালো, কিন্তু সোজা বাসায় না গিয়ে অন্যদিকে গেল আগে। আরো ঘন্টা খানেক পর দুহাত ভর্তি এক গাদা ব্যাগ নিয়ে ফিরল সে। নিজের রুমে ঢুকে দেখতে পেল মনি ওয়াশরুমে যাচ্ছে কাপড় নিয়ে। গরমের কারণে হয়তো এত রাতে গোসল করতে যাচ্ছে। ইভান ধীর পায়ে সোফায় গিয়ে ব্যাগগুলো সাইডে রাখল, তারপর ফুস করে ক্লান্ত নিঃশ্বাস ফেলে বসে রইল। একে একে অনেকটা সময় পার হওয়ার পরও মনি বের হলো না। শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে একটানা। ইভান উঠে গিয়ে ল্যাপটপটা নিয়ে এসে বসলো। তখনই ছড়িয়ে রাখা ফাইলগুলো এখনো অবিন্যস্ত ভাবে সোফাতে পড়ে আছে। কিছু জরুরি কাজে মগ্ন হয়ে যেতেই বর্তমান ভুলে সেখানে ডুবে রইল ইভান। বেশ অনেকটা ক্ষণ পর মৃদু গুনগুন কান্নার আওয়াজে ধ্যান ফিরে তার। ভ্রু কুচকে এক মুহূর্ত পরেই মনে পড়লো মনে শুয়ে যে ঢুকেছে ঘন্টা পার হয়ে গেছে, এখনো তো বের হল না। শাওয়ারের অবিরাম পানি পড়ার শব্দ এখনো পাওয়া যাচ্ছে, সেই সাথে মৃদু স্বরের চাপা কান্নার শব্দ। ইভান তড়িৎ পায়ে উঠে ওয়াশরুমের সামনে গেল। কান্নার শব্দ এবার স্পষ্ট হয়ে কানে বাজছে। মুখ চেপে কাঁদছে মনি। ইভানের বুকের ভেতর শিরশিরে এক শীতল স্রোত বয়ে গেল। এতটা অদম্য ব্যথাতুর অনুভূতি তো তার গোটা জীবনে কারোর জন্য হয়নি। মনিকে ভালোবাসার পর থেকে শুধু তার স্বভাবই নয়, তার মন প্রাণ অভ্যাস জীবনধারা সবে যেন অচিন্তনীয় এক পরিবর্তনের কবলে পড়েছে। তাই তো সে নিজের অপরিচিত নব্য এই অনুভূতিগুলোর করাল গ্রাসে নিজেই বিচলিত হয়ে পড়ছে। হঠাৎই বুঝে উঠতে পারে না কিছু। পরক্ষণে যখন মনে হয় মনিকে সে ভালোবেসে ফেলেছে, তখন বুঝতে পারে এসব তার প্রেমিক চিত্তেরই প্রতিফলন। নিজের অজান্তেই পরিবর্তন ঘটে যাচ্ছে মুহুর্মুহ। ইভান ত্রস্ত মনে অস্থির ভঙ্গিতে দরজায় টোকা দিল। চিন্তিত ভয়ার্ত গলায় ডেকে উঠল, মনি বের হচ্ছে না কেন এখনো? অসুস্থ হয়ে পড়বে তো, বের হও জলদি। বন্ধ দরজার উপর থেকে কোনো উত্তর এল না। একই সুরে কেঁদে যাচ্ছে মনি। ইভান দৃশ্যে হারা হয়ে পড়েছে যেন ধীরে ধীরে। মেয়েটা করছে কি এই এত রাতে? এভাবে ভিজতে থাকলে তো নিউমোনিয়া হয়ে মরবে। গলার স্বর চড়িয়ে ধমকের সুরে বলল, মনি বের হতে বলেছি। না। সাথে সাথে মনির তীক্ষ্ণ জবাব এলো। ইভান আচমকা কিছুটা ভরকে গেলেও সামনে নিল। মনির গলার স্বরে কাঁপছে, সে বুঝতে পারছে। মনে ধৈর্য জমিয়ে আবারও ডাকলো, মনি প্লিজ কথা শুনো। তুই যা এখান থেকে, শয়তান। মনির কান্না জড়িত কম্পমান গলার এহন তিরিক্ষি কথা শুনে ইভানের চক্ষু চরক গাছ হয়ে গেল। মনে হচ্ছে রাগে অন্ধ হয়ে নিজের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে বসে আছে মেয়েটা। কিন্তু ইভান দমল না। তার স্বরে পুনরায় বলল, পাগলামি করো না, বের হও মনি। যা বলছি, তোকে দেখতে ইচ্ছে করছে না আমার, বদলোক ভবিষ্যৎকার ইতর চামচিকা। অভাবনীয় এই পরিস্থিতিতে পড়ে ইভানের যেন হুঁশ উড়ে গেল। মনি এসব কি বলছে? হুঁশ আছে তোর? কথাগুলো কেমন জিভে জড়ে যাচ্ছিল। হঠাৎ ভাবলো ইভানের বার থেকে কিছু খেয়ে ফেলেনি তো। ইভান বুঝলো এভাবে কাজ হবে না, তাই নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করে নরম কণ্ঠে বলল, প্লিজ মনি, লক্ষ্মী বউ আমার, প্লিজ বের হও। না হলে কি করবি? আবার মারবি? তুই একটা পশু না, পশুও তোর চেয়ে ভালো। ঠিক আছে, সব মেনে নিলাম, এবার দয়া করে বের হও। শাওয়ারটা বন্ধ করো। মরতে চাচ্ছ নাকি? মরবো না, 4টা ওষুধ খেলে কেউ মরে না। তারপর বিড়বিড় করে বলল, কেন যে আরো বেশি করে এনে রাখলাম না, তাহলেই তো আজ সব মিটমাট হয়ে যেত, সব ঝামেলা চুকে যেত। ভয়াবহ ভাবে আটকে উঠে চোখ কপালে উঠে গেল ইভানের।
নিঃশ্বাসের ওঠানামা বেড়ে দ্বিগুণ হয়ে পড়ল। কি বলছে মনি? থমথমে বিস্মিত হতবিহ্বল স্বরে কোন রকম উচ্চারণ করলো। তুমি ঘুমের ওষুধ খেয়েছো? মনি রুক্ষ কাটখাট স্বরে চিবিয়ে জবাব দিল, না, আমি জেগে থাকার ওষুধ খেয়েছি। ইডিয়েট। হতভম্ব ইভান কিছুক্ষণ রুমের মধ্যে হাঁটলো, দু আঙ্গুলে কপাল চেপে ধরে। কিছুতেই বুঝতে পারছে না কি করে বের করবে মনিকে। যদি শাওয়ার চালু রেখে ফ্লোরে বসে ঘুমিয়ে গেল কি হবে তখন? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, কিন্তু কাজে দেবে কিনা সে নিশ্চিত হতে পারছে না। হুট করে গিয়ে ওয়াশরুমের লাইটটা বন্ধ করে দিল। সাথে সাথে থেমে গেল মনির গুনগুনিয়ে কান্নার শব্দ। ইভান কিছুক্ষণ অপেক্ষা করে বলল, সেদিন দেখেছিলাম তুমি অ্যানাবেলা মুভি দেখছো, সেখানে কি কি ঘটেছিল মনে আছে তো? রাত কিন্তু মাঝরাত হয়ে যাচ্ছে বুঝলে, এ সময় ওগুলোর উপস্থিতি আনাগোনা বেড়ে যায় শুনেছি। ইভান বেশ কিছুক্ষণ মনে মনে প্রমোদ গুনল, কাজ হবে তো, নইলে সত্যি সত্যি তাকে দরজা ভেঙেই ঘরে ঢুকতে হবে। কিন্তু সেটা আর করতে হলো না। খট করে শব্দ তুলে দরজা খুলে বের হয়ে আসলো মনি। ওর দিকে তাকিয়ে ইভানের আত্মা শুকিয়ে গেল। ভিজে ভিজে ফ্যাকাশে রক্ত শূন্য হওয়া চেহারা, পানির ঝাপটায় আর কান্না কাটিতে আর তেমনি চোখ, নেলচে হয়ে আসা ঠোঁট, থেকে থেকে মৃদু কেঁপে উঠছে শরীর। দাঁতগুলো চেপে রেখেছে শক্ত করে, খটখট করে বাড়ি খাচ্ছে সেগুলো। ভেজে জবজবে কাপড় নিয়ে রুমে নেমে দাঁড়িয়েছে মনি। গায়ের কাপড় থেকে পানি পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে। ইভান আতঙ্কিত চিত্তে এগিয়ে এসে ওর গালের দিকে হাত বাড়াতেই আচমকা তার বুকে প্রবল ধাক্কা দিয়ে বসলো মনি। তীর কম্পিত ঠোঁট দুটো ভ্যাট করে উচ্চারিত হলো, শয়তান একটা। ইভান এক পা পিছিয়ে গিয়ে আবারও সামনে আসতে আবারও ধাক্কা দিল। ইভান খপ করে হাত দুটো চেপে ধরল। বরফের মতো ঠান্ডা হাতগুলোতে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। সে দ্রুত ওর হাত টেনে ধরেই কভার থেকে জামা কাপড় বের করলো। তারপর জোর করে ওয়াশরুমে ঢুকে দিয়ে ছিটকেনি টেনে ধরে রাখলো যেন ভেতর থেকে আর লাগাতে না পারে। তারপর দরজাটা চাপিয়ে দিয়ে বলল, 2 মিনিট চেঞ্জ করে বের হও, আদারওয়াইজ খুব খারাপ হয়ে যাবে বলছি। মনি টালমাটাল হাতে দরজাটা ধরে টানাটানি করতে লাগলো। খাপাটে স্বরে বলল, করবো না, এইভাবেই ঘুমাবো আমি। ঘুমে মাথা ঘুরছে, দরজা খুলুন বলছি। ইভান সত্যি সত্যি দরজা খুলে দিল। মনির দিকে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, ওকে দেন বের হও, আমি চেঞ্জ করে দিচ্ছি। মনি ঢুলো ঢুলো চোখ দুটো বড় করে ঢুক গেল। কিছুক্ষণ কটমট করে তাকিয়ে থেকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। কিন্তু বাহির থেকে ছিটকানি বের করে রাখায় লাগলো না সেটা, চেপে রইল। মনে ছিটকানি সরাতে গিয়ে বুঝলো ইভান ধরে রেখেছে শক্ত করে। অগত্যা হাল ছেড়ে দিয়ে কাপড় পাল্টে ফেললো। চেঞ্জ করলেও চুলগুলো মুছলো না, ভেজে চুলে বের হয়ে আসলো। রাত প্রায় 3:30 বাজে। ইভান ক্লান্ত শরীর নিয়ে বসে আছে মনের শিওরে। জ্বরে ওর গা পড়ে যাচ্ছে, কিন্তু হুঁশ নেই। ঘুমের ওষুধের প্রভাবে মরার মতো ঘুমাচ্ছে। ঠিক সেদিন যেভাবে মনি পরম যত্নে তাকে জলপট্টি দিয়েছিল, আজ সে দিচ্ছে। এত রাতে ডাক্তার পাবে না, তাই সকাল পর্যন্ত ধৈর্য ধরতেই হবে। পানিতে দীর্ঘক্ষণ ভিজে ফ্যাকাশে হওয়া চেহারাটা জ্বরের তাপে ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। গাল দুটোতে ছড়িয়ে যাচ্ছে উষ্ণ লালিমা। ইভান অভিভূত হয়ে চেয়ে রইল। কি নিষ্পাপ মুখশ্রী! আজ ইভানের মনে পূর্বের মতো কোনো রূপ সংশয় আর রাগ নেই বলে এতটা আচ্ছন্ন হয়ে দেখছে মনিকে। তা না হলে সুন্দর তো সে আগে থেকেই ছিল, শুধু ইভানের দেখার মতো আগ্রহ অনুভূতিপূর্ণ দুটো চোখ ছিল না। ঘুমের ঘুর অথবা জ্বরের ঘুর কোনো একটার বিস্তর প্রভাবে মনে বিড়বিড় করে প্রলাপ বকছে। কিছুই বোঝা যাচ্ছে না। ইভান ঠোঁটের একদম কাছে কান দুটো ধরে এতটুকু শুনল, একবার দেখতে দিন, যত বিভৎস হয়ে যাক আমি এক নজর দেখবো মাকে। একটু থেমে শুকনো খড়খড়ে ঠোঁট দুটো সামান্য নাড়িয়ে জড়ানো শব্দে আবার বলছে, না না না, আমি একটু ভয় পাবো না, একটু দেখতে দিন আমাকে। আর কখনো দেখতে পারবো না, না না, আর পাবো না, প্লিজ প্লিজ একটু ডাক্তার। মাম্মা, মামা, ও মা, মা। মনে আর্তনাদ করতে করতে ছটফট করতে শুরু করলো। শরীর কাঁপতে লাগলো থরথর করে। ইভান তার হাত দুটো শক্ত করে চেপে ধরে ঘষতে লাগলো। উদ্বেলিত অস্থির কণ্ঠে শোধালো, মৌনি, এই মৌনি, বেশি খারাপ লাগছে? কেন এসব করলে তুমি? দেখো এখন কি কষ্টটা পাচ্ছ। মনের চোখ দুটো বন্ধ, কাঁপুনি বেড়ে চলেছে দ্রুত হারে। ইভান নিজের কর্তব্য বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে সে জীবনে পড়েনি। দুশ্চিন্তায় চোখ মুখ লাল করে ভাবতে লাগলো কি করা যায়। এই মুহূর্তে মাথায় সবার আগে একটা কথা এলো, মায়ের কাছে সাহায্য চাওয়া। 1 সেকেন্ড দেরি না করে ফোন করলো তক্ষুনি। 2 বার বেজে বেজে কেটে গেল ফোন, রিসিভ হলো না। ইভান প্রচন্ড অসহায় অনুভব করলো। দিশেহারা হয়ে
তৃতীয়বার ফোন করলো, আর সৌভাগ্যক্রমে রিসিভ করলেন রেহনুমা। এত রাতে ইভানের ফোন দেখে শুকনো ভীত সন্ত্রস্ত গলায় প্রশ্ন করলেন, কি হয়েছে ইভান? সবকিছু ঠিক আছে তো? ইভান উত্তেজিত কম্পিত কণ্ঠে বলল। কিচ্ছু ঠিক নেই মা। তারপর মনির অসুস্থতার কথা খুলে বলল। নিজেদের রাগারাগি আর মনির ঘুমের ওষুধ খাওয়ার কথাটা এড়িয়ে গেল। রেহনুমা স্তব্ধ হয়ে জিজ্ঞেস করলেন, এত রাতে 1-1.5 ঘন্টা ধরে গোসল করলো কেন ও? বলে বুঝতে পারলেন খুব ভুল একটা কথা বলে ফেলেছেন। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো তার, কিন্তু যখন দেখলেন ইভান তার কথার দিকে মনোযোগ দেয়নি, ভাবার তো বুঝতে পারেনি, তখন হাফ ছেড়ে বাঁচলেন। ইভান আগের চেয়ে বেশি উদ্বিগ্ন অসহনীয় ভাবে জানালো মনে কিভাবে কাঁপছে অনবরত। সব শুনে রেহনুমা বললেন, মনে হচ্ছে ওর খিঁচুনি উঠেছে। তুই ফোনটা রাখ, আমি ডক্টর রাশেদকে ফোন করে দেখছি পাওয়া যায় কি না। তাকে পাওয়া না গেলে জয়ন্ত স্যারকে দিয়ে দেখব পাই কি না, ওনারা যদি কোনো পরামর্শ দিতে পারেন। জলদি দেখো প্লিজ। ইভান নিরুপায়গ্রস্ত মানুষের মতো অধৈর্য হয়ে বলল। রেহনুমা ফোন রেখে দেওয়ার আগে হঠাৎ মনে পড়ায় বললেন, তুই এক কাজ কর, এক্ষুনি ওর শরীরটা কম্বল ঢেকে চেপে ধরে রাখ। উষ্ণতা আর চাপ পড়ায় দেখবি অনেকটা কমে আসবে খিঁচুনি। ইভান মাথা ঝাঁকিয়ে ফোন রাখলো। মনির সম্পূর্ণ শরীর ঢেকে দিয়ে তাকিয়ে রইল ওর চেহারায়। তখনও থরথর করে কাঁপছে আর দাঁতে দাঁত ঘষিত হচ্ছে। ঠোঁট দুটো কালচে হয়ে পড়েছে ধীরে ধীরে। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে কাত হয়ে শুয়ে আছে। পা দুটো বারবার নাড়াচড়া করছে। ইভান হাতে আর পায়ে ছুঁয়ে দেখলো বরফের মতো শীতল হয়ে আছে। কিছুক্ষণ তীব্র গতিতে ঘষাঘষি করেও কোনো ফল পাওয়া গেল না। আর মধ্যই রেহনুমার ফোন এলো। জানালেন কাউকে ফোনেই পাওয়া যাচ্ছে না। তিনি যেমনটা বলছেন তেমনটাই আপাতত করতে বললেন ইভানকে। পারলে কিছু খাইয়ে জ্বরের সাধারণ ওষুধটা খাইয়ে দিতে বললেন। ভোর হতে ডাক্তারের সাথে নিয়ে তিনি যত দ্রুত সম্ভব পৌঁছাবেন। কথাগুলো বুঝিয়ে দেওয়ার পর হঠাৎ তিনি কোমল আর্দ্র কণ্ঠে বলে উঠলেন, ভয়ের কিছু নেই ইভান, অস্থির হোস না, সব ঠিক হয়ে যাবে। তিনি বুঝতেই পারছেন ইভানের উপর দিয়ে কি যাচ্ছে। তার মনের অবস্থাও যে করুণ সেটা বুঝতে ওনার ব্যাগ পেতে হয়নি। মনের প্রতি এতটাই দুর্বলতা কখনো ইভানের মধ্যে আসবে তিনি ভাবেননি। প্রশান্তিতে চোখের কোণে জল জমে উঠল তার। দোয়া করলেন ইভানের বুকের শান্তি দিয়ে মনি যেন অচিরে সুস্থ হয়ে ওঠে। ইভান দেখল অনেকটা সময় পেরোনোর পরও মনির অবস্থা একরত্তি উন্নতি নেই। সে সমানে কিছুক্ষণ হাত পা ঘষে অবশেষে স্থির হয়ে বসল। এভাবে হবে না, তাকে অন্য কিছু করতে হবে। অগত্যা মায়ের কথা মেনে নিয়ে আস্তে করে জড়িয়ে ধরল মনিকে। কাত হয়ে থাকা মনি ইভানের শরীরের উষ্ণতা টের পেয়ে নড়ে উঠল। ইভান একটা হাত দিয়ে মনিকে বেষ্টন করে নিজের বুকে মাথাটা চেপে ধরল। একটু পর আরেকটু শক্ত করে আরো গভীরভাবে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। মনেও ঘুরের মতোই তার টি শার্ট আঁকড়ে ধরে হু হু করে কাঁপতে লাগলো। ইভানের শরীরের মাঝে ওর কাঁপুনি আর বুকে তপ্ত নিঃশ্বাস পতিত হতেই ইভানের মাথা ঝিমঝিম করে উঠল। জ্বরের তাপের সামান্য ঘনমাক্ত শরীরের মেয়েলি সুবাসে আচ্ছাদিত হতে চাচ্ছে তার মন। অদম্য এক অনুভূতিতে শরীরের লোমকূপগুলো শিহরিত হয়ে উঠল। চোখ বন্ধ করে এক হাতে নিজের চুলগুলো পেছনে ঠেলে খামচে ধরল। সজোরে নিঃশ্বাস টেনে নিজেকে সামলানোর চেষ্টা করলো ইভান। মনের কষ্টটা গভীরভাবে উপলব্ধি করার দিকে মনোযোগ সরাতে চাইল। এতে করে নিজেকে নিয়ন্ত্রণ করাটাও সহজ হবে। ইভানের কি যে মায়া লাগছে মনির এই দুরবস্থা অবলোকন করে সে বোঝাতে পারবে না। মনির কথায় বুঝতে পেরেছে মাকে দেখার বহু বছরের অপূর্ণ ইচ্ছা এখনো ওকে করে করে খায়। বাবা নেই, ভাই বোন নেই, মামা মামির অবহেলায় বড় হওয়া মেয়েটার কথা ভেবে আজ ইভানের শ্বাসরুদ্ধকর কষ্ট হচ্ছে। সবকিছু সহ্য করে যখন স্বামীর ঘরে পা রাখলো, ভাগ্য পরিবর্তনের বদলে দুর্ভাগ্য যেন আরো চেপে বসলো বেশি করে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করলো ইভানের। এত অবহেলা, এতটা তাচ্ছিল্য সে কিভাবে করেছে মেয়েটাকে? এমনকি থাকা খাওয়ারও খোঁটা দিয়েছে। কিভাবে করলো সে এসব? কেন তখন দু চোখ মিলে তাকিয়ে দেখেনি মেয়েটার বুকের ক্ষতগুলো? কেন বুঝতে পারেনি অবগায় জর্জরিত মেয়েটি কত আঘাত বুকে চেপে বেঁচে আছে এই ধরনীতে? কতটা অসহায় হলে ওর মতো জালিম বর্বরের সাথে দিনাতিপাত করেছে মুখ বুঝে। আজ ইভানের উপর রাগ করে নিজেকে কষ্ট দিয়েছে সে। এছাড়া তো আর উপায়ও নেই মেয়েটার কাছে। না, এইভাবে ভেবে আর সহ্য করতে পারছে না ইভান। যা হয়েছে তার বদলানো যাবে না, কিন্তু সামনের দিনগুলো তো গুছিয়ে দিতে পারবে। মনির মন থেকে নিজের প্রতি ঘৃণা আর ক্ষোভগুলো দূর করে প্রশান্তির কোমল ছোঁয়ায় ওর জীবনটা রাঙিয়ে দিতেই হবে।
দৃঢ় মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় ইভান। ইভানকে অবাক করে দিয়ে সত্যি সত্যি রেহনুমার কথা ফুলে গেল। মনির কাঁপুনি কমে আসছে ধীরে ধীরে, কিন্তু প্রবল ঘুর আর ঘুমের ওষুধের প্রভাব সহজে কাটবে না। কিছুক্ষণ নীরবে আলিঙ্গনে আবদ্ধ রেখে একসময় মোলায়েম স্বরে মুখ খুলল ইভান। কিছু খাবে মৌনি? মনি তো হুঁশি নেই, সে উত্তর দেবে কি? ইভানই আবার বলল, একটা ওষুধ খেতে হবে এক্ষুনি, তার আগে অল্প হলেও কিছু খাওয়া প্রয়োজন। ইভান আলতো করে ছেড়ে দিয়ে উঠতে যাবে, তখনই মনি টি শার্ট আঁকড়ে রাখা হাতটা আরো শক্ত করে চেপে ধরল। ইভান আলতো করে মনির হাতের উপর হাত রেখে কিছুক্ষণ ঘষে দিল, তারপর ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ল। কিছু কুকিজ আর দুধ গরম করে নিয়ে আসলো, কিন্তু মনিকে কিছুতেই উঠিয়ে বসাতে পারল না, এমনকি চোখটাও একবারের জন্য খুলেনি। বুঝতে পারলো ঘুমের ওষুধের প্রভাব এটা, তাই জোরে জোরে ডেকে কিছুটা জাগ্রত করলো ওকে। তারপর বাধ্য হয়ে শুয়ে রেখে মাথাটা অল্প উঁচু করে খাইয়ে দিল, জ্বরের একটা ওষুধও খাইয়ে দিল। সব শেষ করে আবার আগের মতো করে জোরে ধরে শুয়ে পড়ল ইভান। এবার মনির মাথাটা রেখেছে নিজের হাতের উপর, এতে ওকে চেপে ধরে বুকের ভেতর মিশিয়ে শুতে সহজ হচ্ছে। ইতিমধ্যে খিঁচুনি থেমে গেছে প্রায়, বাহিরে ভোর হতে চলেছে। এসি বন্ধ থাকায় বারান্দায় দরজাটা খোলা, ভোরের স্নিগ্ধ সতেজ বাতাস হুড় হুড় করে রুমে প্রবেশ করছে। অবিশ্রান্ত চোখ দুটোতে ঘুম নেমে এলো ইভানের। রাতের প্রহর যত বাড়ছে নির্জনতাও ধীরে ধীরে বেড়ে চলেছে। যদিও শহরের রাস্তাঘাট এত সহজে নীরব হতে পারে না, কিন্তু শহরের বাইরের এই অংশটাতে এক ধরনের অকৃত্রিম নিস্তব্ধতা যেন সন্ধ্যা হতে নেমে আসে। গাড়ি ছুটে চলেছে সাই সাই করে। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে অবশেষে আরহান প্রশ্ন করলো, স্টেজ সাথে আমি আছি আর তুমি আনমনস্ক হয়ে আছো, কি ভাবছো তো? তার আনমনে বাহিরের দিকে তাকিয়েছিল। আরহানের কথায় ঘাড় ঘুরে চেয়ে ভ্রু সামান্য কুচকে বলল, আমরা আবার সেই ফার্ম হাউসে কেন যাচ্ছি? আরহানের স্বভাব বদলায়নি, সে সর্বদা ফুটিয়ে রাখা হাসিটা ধরে রেখে বলল, আর ইউ সিক্রেট? বাই হোয়াট? এই যে আবার টেনে নিয়ে এলাম আউট অফ টাউন। তাশা বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো, মুখটা সামনে ঘুরে বলল, তেমন কিছু না। ভয় পেও না, জাস্ট একান্তে একটু সময় কাটাবো, নাথিং এলস। তাশা দ্বিধামুক্ত হতে পারল না। আরহানের কি আজকেও অন্য উদ্দেশ্য আছে? ব্যাপারটা তাশার ভালো লাগে না। সে যত শৃঙ্খল উগ্র চলাফেরায় অভ্যস্ত হোক না কেন, নিজেকে কারো কাছে বিলিয়ে দেওয়ার মানসিকতা ছিল না কখনো। আরহানের অভ্যাস দেখে তার সন্দেহ হয় বিদেশেও এসব করে বেড়াক কিনা, হওয়ার সম্ভাবনাই বেশি। তাশার মনটা তিক্ত হয়ে আসে। আজ সে সরাসরি কিছু কথা বলবে, সংকোচের ধার ধারবে না। ফার্ম হাউসে পৌঁছে ওরা আবারও সেদিনের মতো ছাদে চলে এলো। তাশা দেখলো গোল টেবিলের উপর ক্যান্ডেল বসিয়ে খুব সুন্দর সাজসজ্জা করে রাখা হয়েছে। কিছু স্ন্যাক্স, সফট ড্রিঙ্ক, ফুল সুঘ্রাণযুক্ত কালারফুল ক্যান্ডেল দিয়ে হুলস্থুল কাণ্ড। এসবে যে আরহানের পূর্ব পরিকল্পিত বুঝতে কষ্ট হলো না। তিক্ত মনটা কিছুটা ফুরফুরে হলো এত সুন্দর আয়োজন দেখে। ছাদ থেকে নিচে সুইমিং পুল আর অদূরে সারি সারি নারকেল বাগান চোখে পড়ে। স্নিগ্ধ বাতাসে চারপাশটা বড় প্রশান্তির আমেজ এনেছে। ওরা দুজন বসে কিছুক্ষণ চুপচাপ সফট ড্রিঙ্ক খেয়ে ঠান্ডা হলো। তাশায় আগে মুখ খুলো, আশেপাশে রঙিন চোখে অবলোকন করে বলল, কথা তো ওখানেই বলতে পারি, এত দূর পথ পাড়ি দিয়ে এখানে আসার কি প্রয়োজন হয় তোমার? আরহান তীক্ষ্ণ দাঁত দুটো উন্মুক্ত করে প্রসন্ন হেসে বলল, তোমাকে কি আমার হোটেলে নিয়ে যেতাম, বিষয়টা ভালো দেখাতো। কোনো রেস্টুরেন্টও বসলেই পারতে। ডু ইউ ফিল আনইজি হিয়ার? না, সেটা বলিনি। এই জায়গাটা তো আমার খুব পছন্দের। কি সুন্দর নির্জন মন মাতানো পরিবেশ। আম জাস্ট ইমপ্রেসড। মুচকি হেসে বলল তাশা। আরহান কেয়ারটেকারকে ডেকে 2 মগ কফি চাইলো, তারপর তাশার দিকে মুখ করে সহজ গলায় বলল, তুমি কি যেন বলতে যাচ্ছিলে আমাকে? হ্যাঁ, আমি আমাদের রিলেশনটা নিয়ে চিন্তিত। কেন থাকতে যাচ্ছ না? আরে সেটা কখন বললাম? তুমি কেন নেগেটিভ ভাবে নিচ্ছ সব কথা? হোয়াটস রং উইথ ইউ? কারণ শুরু থেকেই দেখছি তোমার মধ্যে আগে সে উল্লাসটা নেই। তুমি কি অন্য কারো প্রতি ইন্টারেস্টেড? তাশা অবাক হয়ে চোখ মুখ শক্ত করে বলল, হাউ ক্যান ইউ সা দিস? অন্য কারো প্রতি ইন্টারেস্ট হলে 3 মাস ধরে তোমাকে হুন্নি হয়ে খুঁজতাম না নিশ্চয়ই। আরহান সশব্দে হেসে ফেলল, হাসি মুখে বলল, রিল্যাক্স, এভাবে ডিরেক্ট করছো কেন? আমি জাস্ট কথার কথা বললাম। এ নিয়ে আবার সরি তাশা।
তাশা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইটস ওকে। আমাকে বিয়ে করতে চাও? বজ্রপাতের মতো শোনালো আরহানের বলা কথাটা। একদম হঠাৎ করে এমন একটা কথার কারণ বুঝলো না তাশা। হতচকিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হঠাৎ এটা কেন বললে? মনে হচ্ছে তুমি আমাদের সম্পর্কটা বেশ কনফিউজড, আর আমাকে ভরসা করতে পারছো না, সেই সাথে ভবিষ্যতের চিন্তাও বেশ অস্থির, তাই বললাম। তাশা মনে মনে ভাবলো খুব চৌকস ছেলেটা, তবে তাশা এবার সত্যি কোনো ভনিতা করতে পারবে না। সে সোজা সাপটা কথা বলতে চায়। বড় করে বুক ভরে একবার নিঃশ্বাস টেনে হালকা তবে দৃঢ় স্বরে বলল, ঠিক ধরেছ। আমি সত্যিই জানতে চাই এই সম্পর্কের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা। তুমি ঠিক কত দূর যেতে পারবে আমার হাত ধরে সারা জীবন, নাকি মাঝপথে থেমে যাওয়ার ইচ্ছে? আরহান মুচকি হাসলো তাশার উদ্বিগ্নতা টের পেয়ে। আমোদে গলায় বলল, করতে আপত্তি নেই, তবে কি? তোমার সাথে থাকতে পারবো না আমি। তাশা চমকে উঠে বিস্মিত স্বরে শোধালো, কেন? তুমি থাকবে আমার সাথে। আরহানের ফাজলামিতে তাশার জান উড়ে যাচ্ছিল। সে সত্যি আরহানকে নিয়ে সিরিয়াস। নিজের মন মতো সঙ্গী পাওয়া তার জন্য বেজায় কঠিন। বড় বেশি খুঁতখুঁতে তার মন, কিন্তু আরহানের সবকটা দিকেই ওর পছন্দ। শুধু পছন্দই নয়, বরং লোভনীয়ও বটে। এত বড় ইন্টারন্যাশনাল বিজনেসের মালিক। তাশা খানিকটা হেসে নিজের ব্যাগ থেকে একটা ফ্রেম বের করলো। আরহানের দিকে বাড়িয়ে দিয়ে জানতে চাইলো, দেখো তো কেমন হয়েছে? আরহান দেখলো ফ্রেমে ওদের দুজনের খুব সুন্দর একটা মোমেন্টের ছবি বাঁধানো। দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। আরহান মুচকি হাসলো, চোখ চিকচিক করে উঠলো তার। আমোদিত সুরে বলল, ও লাভলি। তাশা হাসি মুখে বলল, এক কাজ করো, এটা তাহলে এখানেই রেখে যাই। তোমার রুমে রাখবো নাকি আমার রুমে? তোমার আমার কিছু নেই, সব রুমেই এখানে এক, কারণ কোনো রুমে আমাদের তেমন কোনো জিনিসপত্র নেই। প্রতিবার আসা যাওয়ার সময় যা লাগে নিয়ে আসি বা আনিয়ে নিই। তাশা খুশি মনে মাথা নাড়ল। একটানা দুদিন ঘুমিয়ে মনে কিছুটা সুস্থ হয়েছে। এর মধ্যেই ইভানকে হঠাৎ করে শহরের বাইরে যেতে হলো অফিসের কাজে। 3-4 দিন থাকতে হয়েছে চট্টগ্রামে। একদিন কক্সবাজারে কাটিয়ে আজ ফিরে আসছে। মনি রাজি না থাকলেও এই কয়দিনের জন্য ওকে জোর করে রেহনামার কাছে রেখে গিয়েছে সে। একা বাসায় রেখে গিয়ে টেনশনে মরতে চায় না। তার এমন পাগলামো দেখে রেহনামা মুচকি হেসেছেন। মনি তো খিটখিটিয়ে হাসতে হাসতে বলে ফেলেছে, ইস ভাবি, তুমি দেখি আমার রাক্ষস ভাইয়াটাকে প্রেমে বাসিয়ে দিয়েছ। আহ বেচারা, কি ভয়, বউ একা বাসায় অসুস্থ হয়ে পড়লে কে দেখবে? তুমি কিন্তু একটুও নড়বে না, বুঝলে? তা না হলে তোমার জামাই আমাদের 12টা বাজিয়ে 13টার ধারে নিয়ে যাবে। মনি বিরস মুখে বলেছে, কেন? সে কি বলে গেছে আমি যেন পাথরের মূর্তির মতো এক জায়গায় বসে বসে ভাস্কর্য হয়ে যাই? হ্যাঁ, সেটাই বলছে। আর মাকে কি বলছে জানো? বলছে তুমি কথা না শুনলে যেন ঠাস করে চড় মেরে কথা শোনাই। মনি বড় বড় চোখে চাইতেই মনি হাসতে হাসতে ভেঙে পড়ে। মনি চিবে চিবে বলে, সে সত্যি এসব বলে গেছে? মনি হাসি বজায় রেখে বলে, আরে না ভাইয়া, এইটা আমি দুষ্টুমি করে বলছি। মনি ভ্রু কুচকে তির্যক চোখে চেয়ে বলে, খুব ফাজিল হচ্ছে তুমি। ধন্যবাদ। এবার শুয়ে রেস্ট নাও, আমি চা করে দিচ্ছি। মনি অতিষ্ঠ মুখে বলে, একদম ভাইয়ের চামচামি করবে না মুন্নি। আমি কি হসপিটাল থেকে ফিরেছি নাকি পঙ্গু হয়ে আছি যে সারাদিন শুয়ে বসে থাকতে হবে? চা আমিই বানাতে পারবো, তুমি চুপ করে বসে থাকো। মনি মুখ টিপে হেসে বলল, তোমার বাড়িতে গিয়ে বানিয়ে খেও। এখন উঠে গিয়ে আমার কপালে দুঃখ ডেকে এনো না ম্যাডাম। তোমার জামাই এসে পরে বলবে তার বউকে দিয়ে আমরা সেবা নিচ্ছি। তোমাকে ফুটন্ত ফুলের মতো তরতাজা ফিরিয়ে দিতে হবে তোমার স্বামীর হাতে। মনি চোখ রাঙিয়ে শাসিয়ে বলল, কথার কি ছিরি হয়েছে তোমার? আর তোমার মহা যত্নবান মুনি ঋষির আত্মা ভর করা ভাই, তার নাটক দেখলে তো পিত্তি জ্বলে যায় আমার। নাটক না গো ভাবি, তুমি জানো সেদিন রাতে 3টা বাজে ফোন করে কি অস্থিরতা করছে মাকে। ভাইয়ার অবস্থা দেখে মা আটকে হয়ে পড়েছিল প্রথমে। মনি চোখ কুচকে জানতে চাইলো, 3টা বাজে কেন ফোন করেছিল? ওই যে তুমি জ্বরে খিঁচুনি অজ্ঞান হয়ে গিয়েছিল, তখনই
তো দিশেহারা হয়ে ফোন করেছিল। মনি কিছু না বলে চুপ করে রইল। সে এইমাত্র জানলো এই কথাটা। আসলেই দুদিন তো সে ঘুমিয়েছিল। ইভানের সাথে কথার সুযোগ হয়নি, আর সুযোগ হলেও সে কিছুতেই কথা বলতো না। পেয়েছেটা কি? অসহায় বলে কথায় কথায় গায়ে হাত তুলবে, নিজের সব ইচ্ছা চাপিয়ে দিবে। মনে টিকটা মনে ভাবলো, হে যে এখন তো চাপিয়ে দিয়েছে, জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে দিয়ে গেছে। অসুস্থ শরীরে এখানে এসে কাউকে বিরক্ত করতে চায়নি মনি, কিন্তু কে কবে শুনেছে ওর কথা? সন্ধ্যার দিকে ইভান পৌঁছালো রাহনুমার বাসায়। একটানা গাড়ি চালিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই আগে নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নিল। সে বের হতেই মনি চা নিয়ে এলো। ইভান মনিকে দেখে জিজ্ঞেস করলো, মৌনি কোথায়? এই রুমে থাকেনি ও? এখানেই থেকেছে। তুমি আসছো শুনেই সব নিয়ে আমার রুমে চলে গেছে। ইভানের মনটা নষ্ট হয়ে গেল। সে কিছু বলল না। মনি চা এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, চা নাও, তোমার বউ বানিয়েছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি কে বানিয়েছে? না, আমি ভাবলাম এটা বলে তুমি একটু বেশি আনন্দ নিয়ে খাবে। ইভান ভ্রুকুচকে মনের দুষ্টুমি মাখা হাসি মুখের দিকে তাকিয়ে থেকে ভাবলো, মেয়েটা এত দুষ্টু হলো কবে, আর এতটা বড়ই বা হয়ে গেল কোন ফাঁকে? হিয়ালিপনা আর উদাসীনতায় এতটা বছর ইভান এই মিষ্টি বোনটার থেকে দূরে ছিল। নষ্ট করে দিয়েছে বোনটার স্বাভাবিক একটা শৈশব। মা গম্ভীর হয়ে সারাদিন কাজে থাকেন, বাবা নেই। ইভানও দুনিয়ার যত সব ঝামেলা পাকিয়ে দূরে থেকেছে। মাঝখান থেকে মনিটা একা হয়ে পড়েছে। কে থেকেছে ওর সাথে একা ঘরে? এত বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির পরও মেয়েটা কেমন হাসি খুশি মনের মানুষ হয়েছে, ঠিক যেন ইভানের উল্টো চরিত্র। মনিকেও কত ভালোবাসে, আর মনি, সেও তো মনিকে নিজের বোনের মতোই ভালোবাসে, যত্ন করে। শুধু ভালোবাসা নেই ইভানের বেলায়, নয়তো সে আসবে শুনে খুশি হওয়া দূরে থাক, সে তো সামনেও পড়তে চায়নি। মুখ লুকিয়ে রুম ছেড়ে চলে গেছে। এসব ভাবতে ভাবতে ইভানের বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ইভান চোখ ফিরে নিয়ে কাউচে বসতে বসতে বলল, বেশি পেকেছিস তাই না? চর খাওয়ার আগে বের হ, আর ওকে পাঠা। কাকে? আজ যেন দুষ্টুমির ভূত চেপেছে মনির মাথায়, তাই তো বুঝতে পেরেও ঠোঁট টিপে হেসে জিজ্ঞেস করলো কথাটা। ইভান শক্ত মুখে বলল, মুন্নি। সাথে সাথে মনি দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। হেসে গড়িয়ে পড়তে পড়তে মনির কাছে গেল। মনি তখন চুল আঁচড়াতে ব্যস্ত। মনির হাসির বহর দেখে ভ্রুকুচকে বলল, তোমার আবার কি হলো? মনি বসতে বসতে বলল, ভাই রে ভাই, জানো আগে আমি ভাইয়ার সাথে কথা বলতে সামনে যেতেও ভয় পেতাম। আমি তো ভাইয়া আসলে দেখতে এরকম না ভয়, কারণ ছাড়াই হুট করে রেগে বসে থাকতো, আর হাতের কাছে যা পেত ধূপ ধাপ সব আশ্রে ভেঙে ফেলতো। কিন্তু আজ আমি সেই মজা নিয়েছি, একটু ভয় পাইনি, কারণ ভাইয়া যে ভীষণই পাল্টে গিয়েছে একটা অনেক আগে বুঝে পেয়েছি। জানতাম রাগ কন্ট্রোল করাটা এখন আর আয়ত্ত চলে আসছে ধীরে ধীরে। মনি কিছুই বুঝতে না পেরে একইভাবে চেয়ে রইল। মনি জিজ্ঞেস করলো, তা তুমি আবার কার জন্য এত আয়োজন করে সাজুগুজু করতে বসলে? বলে ফিক করে হেসে দিল। মনি ওর কথার অর্থ ধরতে পেরে চোখ রাঙিয়ে বলল, অসভ্য মেয়ে, সাজছি কোথায়? চুল ঠিক করছি জাস্ট। ভালো করে ঠিক করে ওই রুমে যাও, তোমার জামাই ডাকছে। ইস, কি সব ভাষা বলছো তুমি মুন্নি? ঠিক করে কথা বলো। ভাইয়াকে টুপ গিলে ফেলতে দেখে আমি কিছুই ঠিক করে কথা বলতে পারছি না, সেই মজা হচ্ছে আমার। টোপ গিলতে মানে হচ্ছে মা ভাইয়াকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য টুপ ফেলেছিল, সেটা ভাইয়া এক প্রপারলি গিলে নিয়েছে, আর টুপটা হলে তুমি। মনি চোখ উল্টে আবার আয়নার দিকে ফিরল। মনি পিছন থেকে বলে উঠল, আরে ভাইয়া যাও না, নয়তো তোমার জামাই আবার তোমাকে খুঁজতে খুঁজতে আমার রুমে এসে পড়লে আমি কই যাব? এখন আমার পড়ার সময়, রুমে বসে পড়বো আমি। যাও নিজের রুমে যাও অনুগ্রহ করে। মনি বাধ্য হয়ে ইভানের রুমে গেল। তার কেন যেন মোটেও ইচ্ছে করছে না মানুষটার সামনে গিয়ে দাঁড়াতে। বারবার মনে পড়ে যাচ্ছে সেদিনের জ্বরের কথা। তবে জ্বরের ঘুরে করা ইভানের যত্নগুলো কিছুই তার মনে নেই। শুধু আবছা ভাবে মনে পড়ে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে দিয়েছিল। মনি মাথা নিচু করে পা টেপে টেপে রুমে প্রবেশ করলো।
সামনে তাকিয়ে ইভানকে দেখতে পেল না। হঠাৎ করে পেছন থেকে শব্দ শুনে ঘুরে দাঁড়ালো। দেখলো ইভান দরজাটা লাগিয়ে দিয়েছে। মনির বুক টিপটিপ করতে লাগলো। দরজা কেন লাগিয়েছে? সে মাথা নামিয়ে দূরে সরে দাঁড়ালো। দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে ফ্লোরে তাকিয়ে রইল। ইভান ধীর পায়ে কাছে এসে অনেকটা ঘেঁষে দাঁড়ালো। মনির গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। চোখের পাতা ঝাপটাতে লাগলো ঘন ঘন। ইভান শীতল একটা হাত দিয়ে চেপে ধরল মনির কপাল, তারপর গলায়। শাওয়ার নেওয়া ইভানের ঠান্ডা হাতের আলতো স্পর্শে মনির শরীর দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল। শিহরিত হয়ে উঠল শরীরের প্রতিটি পশম। জ্বর নেই দেখে ইভান নিশ্চিন্ত হলো। তারপর মনির পেছনের দেয়ালে হাত রেখে মুখটা তার মুখের কাছে নামিয়ে এনে বলল, হাজবেন্ড বাহির থেকে ক্লান্ত হয়ে ফিরলে একজন সতীসাধ্যী বউয়ের কি উচিত নয় তার খেয়াল রাখা, এগিয়ে এসে যত্ন নেওয়া? ইভানের কথা শুনে মনি মুখ ভেঙছে। মনে মনে ভাবলো, হাজবেন্ড আবার কি চিজ যার কাছে সম্পর্কেরই গুরুত্ব নেই, সে আবার আসছে হাজবেন্ড ফোটাতে। ইভান শীতল গলায় বলল, মুখ ভ্যাংচালে কেন? মনি আটকে উঠে চোখ বরাবর করে ফেললো। মাথাটা এখনো নিচের দিকে। মনে মনে ভাবলো, এটাও আবার দেখে ফেলতে হলো। মুখে বলল, রুম থেকে চলে গেছো কেন? এমনি। আমার কথা কি এত অমূল্যবান যে মুখ ভেঙচিয়ে সেটাকে অপদস্থ করলে? মনি এবার ভয় পেয়ে গেল। ব্যাটা রেগে গেল নাকি? সে মুখ গম্ভীর রেখে বলল, আমি এসব কখন বললাম? ইভান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। তারপর জিজ্ঞেস করলো, এমনি এমনি করছো কেন? জ্বরে কি ব্রেইনের ডিকশনারি মুছে গেছে? উনি বিরক্ত মুখে তাকিয়ে থেকে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই চলে গেছি। এখন সরুন, আমি বের হব। এমন চিপকে দাঁড়িয়েছেন কেন? চিপকে দাঁড়ানোর অধিকার আমার আছে তাই দাঁড়িয়েছি। মনির কপালের কুঞ্চন আরো গভীর হলো। ব্যাটার কথাবার্তা তো সুবিধার লাগছে না, পালাতে হবে। সে ইভানের হাতটা ধাক্কা দিয়ে সরে পা বাড়াতেই ইভান হাত ধরে আটকে ফেলল। হাতটা দেয়ালে চেপে ধরে আকস্মিক এমন একটা কাণ্ড ঘটালো যে সুবিশাল আসমানের 7টা স্তরে একে একে ভেঙে পড়ল মনির মাথায়। হুট করে অচিন্তনীয় ভাবে ইভানের ঠোঁট দুটো নেমে এলো তার লালচে কোমল ঠোঁটের উপর। গাঢ় হয়ে চেপে বসলো মুহূর্তেই। হতভম্ব মনি খোলা হাতটা দিয়ে ইভানের বুকে ধাক্কা দিতেই সেটাও দেয়ালে চেপে ধরল ইভান। বন্দি পাখির মতো ছটফটে সরে যেতে চাইল মনি। আর তাতে ইভান আরো আগ্রাসী হয়ে ঠোঁট দুটোতে চাপ বাড়ালো। বরফের মতো জমে গিয়ে চুপ করে রইল মনি। মোহাচ্ছন্ন ইভান যখন কন্ট্রোল হারিয়ে আলতো কামড়ে ধরল ঠোঁটে, মনির মুচড়ামুচড়ি আবার শুরু হলো। ইস্পাতের মতো শক্ত ইভান তবু নড়ল না। আতঙ্কে অস্থির হয়ে ধীরে ধীরে মনের শরীরটা অসাড় হয়ে আসতে লাগলো। অনাকাঙ্ক্ষিত অনেক কিছু মনে পড়ে যেতেই হঠাৎ চোখ বেয়ে গড়ে পড়ল তপ্ত জল। আবেশে চোখ বন্ধ করে থাকা ইভান আচমকা সেটা টের পেয়ে আলতো করে ছেড়ে দিল মনিকে। মনি সজোরে নিঃশ্বাস নিয়ে অসংলগ্ন চোখে চাইতে ইভান বলল, এটারও অধিকার আছে আমার। কথাটা শুনে মনির ঠোঁট উল্টে কান্না পেয়ে গেল। আজ এত বছরের জীবনে কোনো পুরুষ এতটা সান্নিধ্যে এসেছে তার। আর সে কোনো সাধারণ পুরুষ নয়, ধ্যানে জ্ঞানে সুস্থ মস্তিষ্কে পতিত্বে বরণ করে নেওয়া পুরুষ, তার স্বামী। কিন্তু ইভানের এই প্রথম ছোঁয়াতে মনে আবেশিত হতে পারল না, ভালোবেসে গ্রহণ করতে পারল না। বরং রাগে ঘৃণায় তার বুক ফেটে কান্না আসছে। সে ইভানকে ঠেলে সরিয়ে চলে যেতে উদ্যত হতেই ইভানুকে আটকালো। আবার কাছে ঘেঁষে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, কান্না করছো কেন? আমি কাছে আসলে তোমার এত খারাপ লাগে? মনে ভেজা 2 চোখে তাকিয়ে কণ্ঠে খুব ছড়িয়ে বলল, হ্যাঁ লাগে। কেন লাগে? মনি নাক ফুলিয়ে জল ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, কারণ আমার মনে পড়ে যায় ঠিক এভাবেই আপনি তাশার সাথে ঘনিষ্ঠ হন। ইভানের মাথায় রক্ত ছুড়ে গেল। যেগুলো নিয়ে এত কাহিনী হলো, ইভান রেগে হাত তুলল। মনে অসুস্থ হলো আবারও ওসব কথাই। সে রাগে হিসিয়ে বলল, তাশা 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 মাই ফুড, ওর নামটা কি তুমি ভুলতে পারো না? তোমাকে কি বললে বিশ্বাস করবে যে এসব সত্য নয়? কিছু বললেই বিশ্বাস করব না, কারণ যা সত্য আমি সেটা অলরেডি বিশ্বাস করে নিয়েছি। ধান্দাবাজি করতে হবে না নিজেকে মিছিমিছি নির্দোষ প্রমাণের জন্য। লাস্ট টাইম বলছি, এটা সত্য নয় মৌনি। আমি এতটাও জঘন্য নই। জঘন্য আসলেই না হয়ে থাকলে আমার কাছ থেকে দূরে সরেন এক্ষুনি। ইভান আহত হলো, আঘাত পেল, ভীষণ আঘাত। এতটা ঘৃণা কি সে আদৌ ডিজার্ভ করে? এতটা অবজ্ঞা কি তার প্রাপ্য? হয়তো হ্যাঁ, এজন্য বিধাতা তাকেই ভোগাচ্ছেন। সে মর্মাহত ক্লিষ্ট নজরে তাকিয়ে রইল। মনের চোখে ফুটে ওঠা তীব্র ঘৃণা তার ভেতরটা তছনছ করে দিচ্ছে। ধীরে ধীরে সরে দাঁড়ালো সে।
মনে চলে যেতে পেছন থেকে শান্ত গম্ভীর স্বরে বলল, তৈরি হও ফার্স্ট, বাসায় যাব। তারপর মনি বের হয়ে যেতে সজোরে থাবা মেরে টেবিলে রাখা চার কাপটা ফেলে দিল। ঝনঝন শব্দ তুলে ভেঙে ঘুরে গেল সেটা। এতটা দিন দূরে থাকার কারণে ইভানের নিজেকে পাগল পাগল লাগছিল। মনিকে একটু দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল। আজ যখন সামনে পেল সম্মোহিত হয়ে চেয়েছিল এক দৃষ্টে। তারপর যখন কাছাকাছি গিয়ে দাঁড়ালো, এতদিনের সুপ্ত তৃষ্ণাটা যেন মাথায় উঠে নৃত্য করতে লাগলো। মনির মোহময় ঠোঁট দুটো তাকে চুম্বকের মতো আকর্ষণ করছিল। আর একটা সময় সে আত্ম হারিয়ে সত্যি সত্যি মস্তিষ্কে বেঁচে চলা সে অযাচিত সুরটির তালে তাল মিলিয়ে ফেলল। জীবনের প্রথমবারের মতো চুমু খেয়েছিল কোনো নারীর ঠোঁটে। এর আগে যে সে চুমু খায়নি তা নয়, তার নিজ ইচ্ছায় বেশ কয়েকবারই গালে চুমু খেয়েছিল তার। কিন্তু ব্যাপারটা তার কাছে বড্ড বিরক্তিকর আর ছেলে মানুষই লাগতো বলে সে অ্যালাউ করতো না, ঠোঁটে তো নয়। বাসায় এসে দুজন রুমে প্রবেশ করলো। এখানে প্রচুর ক্লান্ত লাগছে, মাথাটাও চেনচেন করছে কেমন। ভোরবেলা ঘুম থেকে উঠে হাতের বাকি কাজগুলো সারতে পার্টির সাথে বের হয়েছিল। তারপর সে সকাল থেকে 7 ঘন্টা গাড়ি চালিয়ে ঢাকা এসেছে। শরীরটা ম্যাজম্যাজ করছে। সে এগিয়ে সোফার কাছে যেতে দেখলো সেদিনের সে ব্যাগগুলো এখনো একইভাবে পড়ে আছে। আশ্চর্য, এতগুলো ব্যাগ কি মনির চোখে পড়েনি একবারও? অপরদিকে মনে 1 মিনিটও না দাঁড়িয়ে টেবিল থেকে বই নিয়ে সোফার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেছে। ইভান নিষ্প্রভ চোখে তাকে বলল, এগুলো এখনো খুলোনি কেন? মনি থমকে দাঁড়িয়ে পেছনে ঘুরে ঢোলজোড়া সামান্য কুচকে বলল, অন্যের জিনিস আমি কেন খুলবো? আমাকে কি অসহায়ের সাথে সাথে হ্যাংলাও মনে হয়? মনির তীক্ষ্ণ এই কটাক্ষ সহ্য করতে না পেরে ইভানের চোখ মুখ লাল হয়ে গেল। মুখ শক্ত করে অমসৃণ কণ্ঠে বলল, অন্যের নয় তোমার। এ ধরনের বাজে কথা কখনো বলতে শুনলে। ইভান রাগে দুঃসহ হয়ে কি বলবে ভেবে পেল না। জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগ দমানোর চেষ্টা করছে শুধু। মনি কটাক্ষের স্বরে বলল, শুনলে কি করবেন? মারবেন? একটা দুর্দান্ত পরামর্শ দিই। এবার যদি মারতেই হয় তাহলে নিঃসংকোচে একেবারেই মেরে ফেলবেন, ঠিক আছে? তাতে আপনিও শান্তি পাবেন, আমিও বেঁচে যাব মরে গিয়ে। মৌনি চিৎকার করে টেবিলের ফুলদানিটা আঘাত করলো ইভান। ক্রোধে থরথর করে কাঁপছে সে। ফুলদানিটা ভেঙে পড়তেই মনে ভাবলে ভাবে সেদিকে চোখ ফিরালো। ছোট বড় কিছু টুকরো এসে তার পায়ের কাছে আছড়ে পড়ল। মনির তার কোনো প্রতিক্রিয়া হলো না, যেন এটা হওয়ারই ছিল। সে ঠোঁটের কোণে বাকি একরাশ তাচ্ছিল ঢেলে বলল, ভেরি গুড, আপনার টাকারই জিনিস। আমার তো রাগ হওয়ার, অবাক হওয়ার, অভিযোগ করার অধিকার নেই। সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। বলে গদগদ করে চলে গেল সে। ইভান মেজাজ হারিয়ে বিধ্বস্তের মতো দেয়ালে ঘুষে বসালো। মৌনি এতটা পাল্টে গেল কি করে? এত সুতীক্ষ্ণ অসহনীয় ঘৃণা সে সত্যি ধারণ করতে পারছে অন্তরে? এভাবে আঘাত সে সত্যি করতে পারছে নাকি সবটা ইভানের ভ্রম? এভাবে ইভানকে কষ্ট দিতে পারছে? সে কি দেখতে পারছে না, বুঝতে পারছে না শুধুমাত্র তার সংস্পর্শে এসে ইভানের আজ অমল পরিবর্তন? কেন ইভান নিজের মধ্যেও অভাবনীয় এই পরিবর্তন এনেছে? এটা কি তার মনে একটু প্রভাব ফেলছে না? তাহলে কি ইভানের এত আত্মনিবেদন, আত্মশুদ্ধি সবই বৃথা? মনি কখনোই ওকে ভালোবাসবে না? রাগের আড়ালে সুপ্ত এই ভালোবাসা, অব্যক্ত এই অনুভূতি সে কখনোই অনুভব করতে পারবে না। কিন্তু ইভান যে এত ঘটা করে কিছুতেই নিজেকে প্রকাশ করতে পারে না। মনি কেন এতটা অবুঝের মতো আচরণ করছে? তাকে তো যথেষ্ট ম্যাচিউর জানতো ইভান। তপ্ত গরমের সূর্যের প্রখর রোদ যেন আগুনের ফুলকি ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বাতাস থমথমে নির্জীব। উত্তপ্ত আবহাওয়ায় যেন রাস্তার পিচ গলে যেতে যাচ্ছে। এই গরমে রাস্তায় বের হলে দম বন্ধ হয়ে আসে। রোদে ত্বক ঝলসে ওঠে, পানির তৃষ্ণা তীব্র হয়ে ওঠে। ঠান্ডা কিছু পেলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। এই পরিবেশে হঠাৎ এক চিলতে শীতল বাতাস যেন স্বর্গের মতো মনে হয়। মনি উত্তপ্ত এই কড়া রোদ উপেক্ষা করে রাস্তায় এসে দাঁড়ালো। ইতিমধ্যে ঘামে ভেজে জামাটা গায়ের সাথে লিপটে পড়েছে। পেপাসায় গলা শুকিয়ে আসায় পাশের দোকান থেকে একটা আইসক্রিম কিনলো। ফ্রিজ থেকে হাতে নিতেই গরমে যেন দ্রুত গলে যাচ্ছে সেটা। এক হাতে আইসক্রিম ধরে অন্য হাতে মোবাইল বের করলো। তীব্র আলোতে স্ক্রিনটা স্পষ্ট। ব্রাইটনেস বাড়িয়ে ট্রিনার নাম্বারে ডায়াল করতেই সাথে সাথে রিসিভ হলো। মনে অতিষ্ঠ কণ্ঠে বলল, আর কতক্ষণ লাগবে তোর? গরমে মাঠে বসে থাকতে থাকতে চান্দি ফেটে যাচ্ছিল, এখন বের হয়ে পড়েছি, এক ফোঁটা বাতাস নেই। উফ। ট্রিনা হন্তদন্ত হয়ে বলে উঠল, এই তো বের হয়ে গেছি, আসছি, 1 মিনিট লাগবে।
মনি আদরের একটা শিমুল গাছের সামান্য ছায়াতে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। আনমনে এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ করে নজর পড়ল চিরচেনা সেই কালো গাড়িটা। ভ্রুটু কোচকে প্রায় কাছাকাছি এসে পড়ল। এই গাড়ি এখানে কেন? তার মানে কি এর মালিক পান্দাও এখানেই আছে? চিন্তিত দৃষ্টিতে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে এমন সময় হাঁপাতে হাঁপাতে ট্রেনা এসে উপস্থিত। ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, না খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা গলাচ্ছিস কেন? মনে সচকিত হয়ে ফিরে চাইল। ট্রিনার দিকে তাকাতেই ও আবারও ক্লান্তিকর শ্বাস টেনে বলল, তোর আর আমার ডিপার্টমেন্ট ব্যাচ সেম সেম হলে কত ভালো হতো। এখন দেখ টাইম টেবিল মিলে না দুজনের। কেন যে তুই বোকার মতো গ্যাপ দিলি? এখন এসব অহেতুক কথাবার্তা না বলে চল জলদি, বিকেল হয়ে এসেছে। ঘন্টা দুয়েক সময় তো মাস্ট হাতে নিয়ে যেতে হবে, আবার বাসায় ফিরতে হবে। চল বলে ট্রিনা পা বাড়াতেই মনি আরেকবার তাকায় গাড়িটার দিকে। এখনো আগের মতোই থেমে বসে আছে। মনি ট্রিনাকে বলল, দাঁড়া একটু। তারপর হেঁটে গিয়ে দোকান থেকে আরেকটা আইসক্রিম নিল ট্রিনার জন্য। ট্রিনার মুখটা নির্ভেজাল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। হাসি মুখে মিষ্টি করে বলল, থ্যাংক ইউ বেবি। মনি হেসে ফেলল। ঘরমাক্ত নাকের নিচে জমে থাকা বিন্দুগুলোতে টিস্যুতে মুছে বলল, তুই কি স্পেসিফিক কোনো বই কিনবি? দুজন হাঁটতে শুরু করলো। ট্রিনা আইসক্রিমে কামড় বসিয়ে অস্পষ্ট গলায় বলল, আমি কালবেলা আরণ্যক পরিণীতা এই বইগুলো পড়িনি, আমার সংগ্রহও নেই। এগুলো তো কিনবই, মন মতো পেলে আরো কিনবো। মনি চুপচাপ মাথা নাড়ল শুধু। ট্রিনায় আবার বলল, জানিস একে তো গরম, তার উপর আমার খুব পছন্দ, এই জন্য অন্তর সেদিন এক কার্টুন আইসক্রিম এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। আমি তো এত অবাক, এই দেখেছে কত কত ভ্যারাইটিস আইসক্রিম ওটার মধ্যে, সাথে আলাদা কিছু বক্সের আইসক্রিমও ছিল। আবার সেদিন বলল কোন পেজে নাকি হোমমেড আইসক্রিম পেয়েছে, অর্ডার করে এনে আমাকে টেস্ট করাবে। আজ তো পাগল একটা। ট্রিনা উচ্ছ্বসিত হাসিতে আকণ্ঠ ডুবে কথাগুলো বলল। মুখের অভিব্যক্তি আর কথার ধরনেই বোঝা যাচ্ছে কতটা সুখী আর ভাগ্যবতীও। মনে মলিন হেসে চুপ করে রইল। সামান্য একটু এগোতেই আচমকা রাস্তার পাশে ওদের বরাবর এসে দাঁড়ালো সেই গাড়িটা। মনে চমকে উঠে ফিরে তাকালো। হাত থেকে জামাতে ছিটকে পড়লো আইসক্রিম। গাড়িটা থামার সাথে সাথে ওরা থেমে দাঁড়িয়েছে। জানালা খুলে যে মুখটা দৃশ্যমান হলো তা দেখে মনে অবাক হলো না। সে তো তখনই বুঝেছে ব্যাপারটা। মনের অন্য পাশ থেকে ট্রিনা ওকে দিয়ে দেখলো। চোখে সানগ্লাস পরা পরিচিত মুখটা দেখে মুহূর্তে উল্লসিত হয়ে চেঁচিয়ে উঠল, ভাইয়া আপনি কেমন আছেন? এভান মনির থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে নজর দিয়ে চমৎকার কণ্ঠে বলল, এই তো, তুমি কেমন আছো? জি ভালো। আপনি কি রোজই ওকে নিতে আসেন? আমি রেগুলার আসি না, তাই জানি না। তারপর বান্ধবীর দিকে তাকিয়ে গজগজে কণ্ঠে বলল, হাউ লাকি মনি। অথচ দেখ অন্তর কাজ পেলে একদিনও আমাকে নিতে আসা ফুসরত পাই না। ইভান ভাইয়ার থেকে ওকে কিছু লেসন নেওয়ার ব্যবস্থা করাচ্ছি, দাঁড়া। মনি বিরক্ত মুখে ট্রিনাকে দেখে ভাবলো এত বেশি বেশি কথা বলার কি দরকার সব জায়গায়? এত প্যাচাল জানে মেয়েটা? ইভান সবে শুনেছে। সে ট্রিনাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে আছো কেন রোদের মধ্যে? গাড়িতে উঠো। মনি ভ্রুকুচকে তার দিকে চাইতে ইভানও তাকালো। ট্রিনা ভাবুক কণ্ঠে মলিন মুখ করে বলল, আপনি কি মনিকে নিয়ে যাবেন এখন? বাট আমরা তো একটু বইমেলায় যাচ্ছিলাম ভাইয়া। প্রবলেম নেই, আমি ওখানে ড্রপ করে দিচ্ছি, এসো। হাউ সুইট। ট্রিনা মনির দিকে তাকিয়ে হাসিতে বিস্তৃত মুখে কথাটা বলতেই মনি কটমট করে চাইল। দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বলল, তোর সুইটের মায়েরে বাপ, ভাইয়া ভাইয়া করে মুখ দিয়ে মধু বইয়ে দিচ্ছিস। যা তোর মন চাইলে, আমি যাচ্ছি না একসাথে। মনির সামনে হাঁটা ধরতেই ট্রিনা হাত আঁকড়ে ধরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তোদের কি ঝগড়া চলছে নাকি রে? চুপ থাক, গরমে দাঁড়িয়ে এত প্যাচাল আর ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা শোন, আপাতত চল ভাইয়ার সাথে চলে যাই, তারপর তোরা বাসায় গিয়ে ঝগড়া কন্টিনিউ করিস। কত ভালোবেসে ভর দুপুরে অফিস থেকে ছুটে এসেছি বউকে পিক করতে। আহা, ভাবলেই তো প্রেম প্রেম পাওয়ার কথা। তুই এমন শুকনো আমসত্ত্ব হলি কিভাবে? কিছুই কি ফিল করতে পারিস না? এভাবে ইনসাল্ট করে ফিরিয়ে দিতে পারবি? ভালোবাসা না ছাই, আবর্জনা পুড়িয়ে যেই ছাই হয় সেই ছাই। ইনসাল্টই ডিজার্ভ করে বদমাইশ লোক।
তীক্ষ্ণ শব্দে হর্ন বেজে উঠতেই ত্রিনা টেনে ধরে মনিকে নিয়ে গাড়িতে উঠে বসে। নিজের পেছনে সিটে বসে মনিকে বলল, তুই গাধার মতো এদিকে বসছিস কেন? সামনে যা, উনি কি ড্রাইভার নাকি যে একা বসবি? মনি চোখ রাঙিয়ে নিচে স্বরে বলল, তুই একটু বেশি বেশি করছিস কিন্তু, আর একটা কথা বললে কিন্তু আবার নেমে যাব। অগত্যা ত্রিনা মুখ ভেঙছে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর ইভান আর ট্রিনার মধ্যে টুকটাক কথাবার্তা চলতে থাকে। ট্রিনার নতুন বিবাহিত জীবন, অন্তরের কাজকর্ম, এসব নিয়েই। মনে চোখ ছোট করে ভাবলো কি সাবলীল ভাবে সহজ স্বরে কথা বলছে, অথচ তার সাথে কথা বলতে গেলেই যেন মেজাজ 49 হয়ে থাকে। একসময় হঠাৎ করেই ট্রিনার ফোন আসায় সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। মনি হঠাৎ সামনে লক্ষ্য করতে দেখলো ইভান একটু পরপরেই মিররে তাকাচ্ছে। কৌতূহলী হয়ে সেও তাকালো সেদিকে, আর তার পরপরেই বিস্ময়ে স্তব্ধ হয়ে পড়ল। চোখ দুটো অজান্তেই বরফ হয়ে গেল। মিররে তো ওকে দেখা যাচ্ছে সরাসরি। ইভান আরো একবার তাকাতেই দেখলো মৌনি একই দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টির মিলন হতেই এক ঝটকায় চোখ সরিয়ে আনে মৌনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে খিচে চোখ বন্ধ করে ভাবে কি করছিল লোকটা, এভাবে বারবার ওকে দেখার কি আছে। মনির অস্থির মনটা শান্ত হওয়ার আগেই ট্রিনা বাজ খায় গলায় কলকল করে বলে উঠল, ভাইয়া, আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি প্লিজ? মনি ফিরে তাকায়। ইভান ছোট্ট করে বলল, বলো। আমার আর অন্তরের প্ল্যান ছিল আমরা 4 জন একটা আউটিংয়ে যাব, আপনি প্লিজ মানা করবেন না? ইভান বুঝতে না পেরে বলল, 4 জনকে? এই যে আমরা 2 কাপল, আসলে আমার তেমন ফ্রেন্ড নেই, ময়ের তো আরও নেই, তাই আমরা দুজনের সব, সেই ছোট থেকে ফ্রেন্ডশিপ। সেই হিসেবে আমাদের হাজবেন্ডদেরও একটু চেনা জানা থাকাটা ভালো নয় বলুন? ইভান ঠোঁট চেপে ধরে ভাবুকের মতো উপর নিচ সামান্য মাথা নাড়ায়। সামনের ব্যস্ত রাস্তায় চোখ রেখে জবাব দেয়, নট ব্যাড। খুশিতে ত্রিনার চোখ দুটো চকচক করে ওঠে। সে মনির বাহুতে খোঁচা মেরে বলে, তুই মটকা মেরে আছিস কেন? কথাবার্তা ভুলে গেলি নাকি? মনি ত্যাক্ত মুখে বলল, তুই তো দম ফেলার ফুরসত পাচ্ছিস না, অন্যদের বলার সুযোগটা কই। ত্রিনার সেই কথায় কান্না দিয়ে ফিসফিস করে বলল, তুই যে এত বদ মেয়ে আমার জানা ছিল না মু। মনি ভ্রুকুচকে চাইতেই বুঝে বলল আবার, তুই ব্যাটার ইজ্জতের যে পরিমাণ তুলোধুলো করেছিলি আমার কাছে, এখন তো আমার তোর প্রতি বিশ্বাসই উঠে যাচ্ছে। আমি তো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না ভাইয়ার আচরণে। কি সুন্দর অমায়িক কথাবার্তা, আর যে ধারণা আমার মনে তোর কথা শুনে তৈরি হয়েছিল রিকোয়েস্ট করতে রাজি হয়ে যাবে, এটা আমি কল্পনাও করিনি। সত্যি করে বলতো, তুই ওসব কিছু বানিয়ে বানিয়ে বলিস নাই তো? মনি অসন্তোষের নজরে চেয়ে কটমট করে বলল, কি এমন অমায়িকতা দেখে ফেললি তুই যে 10 বছরের বান্ধবীর ওপর আঙুল তুলছিস? এখন একটু সফট দেখছিস বলে তোর বিভ্রম হচ্ছে। সে যেমন খারুচ ছিল তেমনই আছে, বরং আরো অসভ্য হয়েছে। আর শোন, আরেকবার যদি ভাইয়া ভাইয়া করেছিস আমার কানের কাছে, ভালো হবে না বলে দিচ্ছি। এত সম্মান এই লোক ডিজার্ভ করে না। ত্রিনা বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া না বললে তো কি বলবো? তোর জামাই জামাই করবো প্রতি কথায়। নাম ধরে বলবি, নইলে বলবি লোকটা, বুঝেছিস? মনির কথার ধরন দেখে ত্রিনা হতাশ স্বরে বলল, তুই এমন বিহেভ করছিস কেন? কি এমন করে ফেলেছিস সে? এত নেগেটিভ মনের মধ্যে পুষে রাখলে সামনে কিভাবে অগ্রসর হবি মো? ওনার সাথে কি তুই থাকতে চাস না? মনি চমকে ওঠে। চুপসে যাওয়া মুখে শুকনো ঢুক গিলে তীর তীর করে কাঁপতে থাকা চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ার আগেই মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ফিরে মৃদু স্বরে বলে, জানি না। ত্রিনা কি বলবে ভেবে পায় না। মনি এত অবুঝ হলো কি কারণে? এমন তো ছিল না। কি এমন মানসিক চাপ বই বেড়াচ্ছে ও, যার কারণে সর্বদা গম্ভীর গোমরা হয়ে থাকছে? ইভানকে দেখে তো মনে হয় না সে এখনো আগের মতো মনির সাথে দুর্ব্যবহার করে। ত্রিনা উচ্ছল স্বভাবের হলেও যথেষ্ট বুদ্ধিমতী। ইভানের বারবার লুকিং গ্লাসে মনিকে দেখাটা তার নজর এড়ায়নি। অজান্তে চোখ পড়ে যাওয়ায় বেশ অনেকটা সময় নিয়ে পর্যবেক্ষণ করেছে সে। কেন যেন তার মনে হয়েছে তার চোখ দুটোতে একরাশ কাকতি ঝরে পড়ছিল। ত্রিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া, আমরা কিন্তু একসাথে যাব, আলাদা নয়। তবুও আমি মোকে লোকেশনটা সেন্ড করে দিব, আপনি দেখে নিয়েন। প্রায় সাথে সাথে মনি বলে উঠল, ওনাকে দেখতে হলে আমাকে কেন?
ওনাকেই সেন্ড কর। মনি এই সামান্য বিষয়টুকু নিয়েও কথা বলতে চায় না ইভানের সাথে। ত্রিনা নিরাশ কণ্ঠে বলল, ঠিক আছে, তুই আমাকে নাম্বার সেন্ড করে দিস। কোথায় লোকেশনটা? ইভান এত ঝামেলায় যেতে না চেয়ে জিজ্ঞেস করলো। সে বুঝতে পেরেছে মনি কোনো ব্যাপারেই কানেক্ট হতে চায় না তার সাথে। আহত হয়েছে ইভান, দীর্ঘশ্বাস ফেলেছে। মুখের মধ্যে সূক্ষ্ম একটা ব্যথাবোধ আচ্ছন্ন করে রাখছে যেন সারাক্ষণ। ত্রিনা বলল, আমি তো এক্সাক্ট বলতে পারছি না, অন্তরের থেকে জেনে নিয়ে আপনাকে জানাবো। ইভান মাথা নাড়ায়। বেশ অনেকটা সময় পরে কোলাহলে পূর্ণ বিরাট মেলায় পৌঁছে যায় ওরা। মনি সবার আগে নেমে পড়ল। ত্রিনা নেমে দাঁড়িয়ে ইভানের জানালার কাছে এগিয়ে গিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি কি আবার এখান থেকে পিক করতে আসবেন ওকে? ইভান কিছু বলার আগেই মনি ত্রিনার হাত টেনে ধরে রক্ষার স্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।